প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। সরকার প্রদত্ত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ। তোমাদের জন্য সবার জন্য রইল আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। করোনা মহামারীতে তোমরা সবাই নিশ্চয় ঘরে আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মেনে চলে স্বাস্থ্যবিধি অনুসরণ করবে এবং বাইরে গেলে সবসময় মাস্ক ব্যবহার করবে আর সবসময় হাত ধোবে সাবান দিয়ে। এই সত্যগুলি মেনে চলবে সবসময়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে রসায়ন প্রথম পত্রের অধ্যায় নাম্বার 2 নিয়ে আলাপ করব। আমি তখন কান্তি আচার্য, প্রভাষক রসায়ন, হাজিরাট উপকূল সরকারি কলেজ, কমলনগর, লক্ষ্মীপুর। এই রসায়ন 2 অধ্যায়ে আমরা আজকে পরমাণু এবং মূল কণিকা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন কোনো অস্তিত্ব নাই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই পরমাণু এখন কি দিয়ে গঠিত? তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, পরমাণু অতি সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত, অর্থাৎ যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত সেগুলিকে বলা হয় পরমাণুর মূল কণিকা। মূল কণিকা প্রধানত 3 প্রকার। একটা হলো এক নাম্বার স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা। আর 2 নাম্বার হলো অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা। 3 নাম্বার হলো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা নিয়ে আলাপ করব। প্রথমে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা হলো ওই সমস্ত মূল কণিকা, অর্থাৎ যে কণিকাগুলো পরমাণুতে সবসময় দেখা যায়, অর্থাৎ সবসময় অবস্থান করে, তাদেরকে বলে স্থায়ী মূল কণিকা। আর স্থায়ী মূল কণিকা হলো সাধারণত 3টি। এক নাম্বার হলো ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, 1 নাম্বার হলো ইলেকট্রন, 2 নাম্বার হলো প্রোটন, আর 3 নাম্বার হলো নিউট্রন। এগুলো আমরা পরে আলাপ করব। এখন আসো আমরা অস্থায়ী মূল কণিকা নিয়ে আলাপ করি। যে সমস্ত মূল কণিকাগুলো পরমাণুতে স্বল্প সময়ের জন্য অবস্থান করে তাকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকার সংখ্যা সাধারণত 100টি। তার মধ্যে কয়েকটি আমি উল্লেখ করতেছি, যেমন 1 পজিট্রন, 2 মিউন, 3 পাইওন, 4 নিউট্রিনো, 5 অ্যান্টিনিউট্রিনো, 6 মেসন, 7 গ্যাভিট্রন। এই জাতীয় অনেকগুলি আছে, আমি প্রধানত যেগুলি সেগুলো নিয়ে আলাপ করছি। এরপর আসো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হলো স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকার পাশাপাশি এক ধরনের ভারী কণিকা পরমাণুতে দেখা যায়, সেটাকে বলা হয় কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার মধ্যে রয়েছে 1 ডিউটেরন কণিকা, 2 আলফা কণিকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে স্থায়ী মূল কণিকা কাকে বলে, আর অস্থায়ী মূল কণিকা কাকে বলে, আর কম্পোজিট কণিকা কাকে বলে। স্থায়ী মূল কণিকার মধ্যে আমি আবারও বলছি, প্রধানত 3টি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকার মধ্যে আছে পজিট্রন, মিউন, পাইওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন এবং গ্যাভিট্রন এবং আরো অনেকগুলি আছে। আর কম্পোজিট কণিকা হলো প্রধানত 2টি: ডিউটেরন কণিকা এবং আলফা কণিকা। এখন আসো আমরা মূল কণিকার প্রধানত মূল কণিকা যে 3টি, সেই 3টি নিয়ে আলাপ করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, প্রথম আমরা দেখতেছি যে প্রথম আছে ইলেকট্রন। এখন এই ইলেকট্রন তোমরা লক্ষ্য করো, 1897 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার জে থমসন
পরীক্ষার সময় এই ইলেকট্রন আবিষ্কার করে ফেলেন এবং এই এই সাহায্যে যে থমসন হলো মানে ইলেকট্রন আবিষ্কারক। ইলেকট্রন পরমাণুর একটি স্থায়ী মূল কণিকা এবং ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক, সেটা হলো এবং চার্জের পরিমাণ হলো -1.6 10⁻19 কুলম বা 1.6 10⁻20 EMU বা -4.8 10⁻10 ESU। তাহলে দেখা যাচ্ছে কি ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক এবং সেটা হলো -1.6 10⁻19 কুলম্ব বা -1.6 10⁻20 EMU বা -4.8 10⁻10 ESU এবং ইলেকট্রনের ভর হলো 9.1 10⁻28 গ্রাম বা 9.1 10⁻31 কেজি, যা একটি হাইড্রোজেন পরমাণুর 1837 ভাগের এক ভাগের সমান। এই ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে আর ইলেকট্রনকে ই দিয়ে নির্দেশ করা হয়। তাহলে আমরা শিখলাম যে ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে এবং সেকে ই দিয়ে প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আসো আমরা প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রনের ব্যাসার্ধ হলো 2.5 10⁻13 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার আসো আমরা প্রোটন সম্পর্কে আলাপ করি। প্রোটন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা এবং এটি সাধারণত বিজ্ঞানী রাদারফোর্ড 1919 সালে আবিষ্কার করেছেন। 1919 সালে প্রোটন আবিষ্কার করেন। প্রোটনও ইলেকট্রনের মতো একটি স্থায়ী মূল কণিকা এবং এর চার্জ ইলেকট্রনের চার্জের বিপরীত অর্থাৎ ধনাত্মক। তার চার্জ হলো +1.6 10⁻19 কুলম বা +1.6 10⁻20 EMU বা +4.8 10⁻10 ESU। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখলাম আমরা ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ প্রায় সমান, শুধু পজিটিভ আর নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন হলো পজিটিভ। এখন আমরা ইলেকট্রনের ভর কত সেটা আলাপ করব। ইলেকট্রনের ভর হলো 1.672 10⁻24 গ্রাম বা 1.672 10⁻27 কেজি। তাহলে ইলেকট্রনের ভর হলো প্রোটনের ভর হলো 1.672 10⁻24 গ্রাম বা 1.672 10⁻27 কেজি। আর এই প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করা হয় তখন যে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা সৃষ্টি হয়, সেটাকে বলে প্রোটন। আর এই প্রোটন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে আর এর ব্যাসার্ধ হলো 1.2 10⁻13 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা যাচ্ছে আমরা এতক্ষণ ইলেকট্রন এবং প্রোটন সম্পর্কে জানলাম। এখন আমাদের তৃতীয় মূল কণিকা সম্পর্কে জানবো, সেটা হলো নিউট্রন। নিউট্রনও ইলেকট্রন প্রোটনের মতো আরেকটি মূল কণিকা। সেটা 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক আবিষ্কার করেন। এর কোনো চার্জ নেই, অর্থাৎ এটা তড়িৎ নিরপেক্ষ কণিকা। তবে এর ভর আছে, ভর হলো 1.6725 10⁻24 গ্রাম বা 1.6725 10⁻27 কেজি। এটি সাধারণত পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। একে সাধারণত N দ্বারা প্রকাশ করা হয়।
N দ্বারা প্রকাশ করা হয়। এটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে আর একে N দ্বারা প্রকাশ করা হয়। তোমাদেরকে বারে বলতেছি। আর এটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে। এটি সাধারণত বেরিলিয়াম পরমাণুকে আলফা কণা দ্বারা যদি আঘাত করা হয় তখন এই নিউট্রন উৎপন্ন হয়। হাইড্রোজেন 1 ব্যতীত সকল পরমাণুর মধ্যেই সাধারণত নিউট্রন থাকে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন এগুলো হলো পরমাণুর মূল কণিকা। এখন আসো আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে আলাপ করি। প্রিয় শিক্ষার্থী, পারমাণবিক সংখ্যা হলো প্রত্যেক পদার্থের একটা বৈশিষ্ট্যকারী ধর্ম, অর্থাৎ প্রত্যেক পদার্থের একটা পারমাণবিক সংখ্যা থাকে। আর এই পারমাণবিক সংখ্যাকে বলা হয়, অর্থাৎ মৌলের নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে সেটারে বলে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা একে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন অক্সিজেন পরমাণুতে দেখা যাচ্ছে যে আটটি প্রোটন অবস্থান করে, কাজেই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। প্রিয় শিক্ষার্থী, এরপর আসো ভর সংখ্যাকে আরেকটা দিয়ে নির্দেশ করে, সেটা হলো নিউক্লিয়ন সংখ্যা। একে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন এবং নিউট্রন অবস্থান করে তার মোট যোগফলটা হলো ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। যেমন অক্সিজেন পরমাণুর দিকে যদি আমরা তাকাই, সেখানে 8টি প্রোটন এবং 8টি নিউট্রন অবস্থান করে, কাজে এর ভর সংখ্যা হবে 16। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আইসোটোপ নিয়ে আলাপ করব। আইসোটোপ হলো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তারা পরস্পরের আইসোটোপ। এই আইসোটোপগুলি সাধারণত তাদের ভর সংখ্যাটা ভিন্ন থাকে এবং নিউট্রন সংখ্যাটাও ভিন্ন থাকে, তবে প্রোটন সংখ্যাটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ধ্রুবক থাকে। যেমন অক্সিজেন 8-16, অক্সিজেন 8-17, অক্সিজেন 8-18, এগুলো হলো পরস্পর আইসোটোপ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ভর সংখ্যা 8, তিনটার বেলায় ভর সংখ্যা 8, তবে ভর সংখ্যা দেখা যাচ্ছে একটা 16, একটা 17, একটা 18, এবং তাদের ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো আমরা আইসোবার নিয়ে আলাপ করব। আইসোবার আর আইসোবার হলো যে সকল পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তারা পরস্পরের আইসোবার। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তারা পরস্পরের আইসোবার। যেমন আর্গন, দেখো প্রিয় শিক্ষার্থী, আর্গন 18-40, তারপর পটাশিয়াম 19-40, ক্যালসিয়াম 20-40। এই তিনটি পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভর সংখ্যা তিনটি পরমাণুরই ভর সংখ্যা 40, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে নিউট্রন সংখ্যাগুলো প্রোটন সংখ্যাগুলি ভিন্ন। আর প্রোটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে সবগুলি পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা আলাপ করি আইসোটোন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান অথচ ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তারা পরস্পরের আইসোটোন। আমি আবারও বলছি, যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তারা পরস্পরের আইসোটোন। যেমন ক্লোরিন 17-37, পটাশিয়াম 19-39, ক্যালসিয়াম 20-40। এই তিনটি পরমাণু পরস্পরের আইসোটোন, কারণ দেখা যাচ্ছে যে এদের প্রোটন সংখ্যাগুলি ভিন্ন এবং ভর সংখ্যাগুলি ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সমান। যেমন এখানে 37 থেকে 17 গেলে থাকে 20,
আবার 39 থেকে 19 গেলে থাকে 20, আবার 40 থেকে 20 গেলে থাকে 20। কাজে এদের সবগুলোর বেলায় দেখা যাচ্ছে যে নিউটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন। কাজে এরা পরস্পরের আইসোটোন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা লক্ষ্য করি আইসো ইলেকট্রনিক কাকে বলে। আইসো ইলেকট্রনিক কাকে বলে? প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক হলো যে সকল পরমাণু আয়ন বা অণুর মধ্যে সমসংখ্যক ইলেকট্রন অবস্থান করে তাদেরকে বলে আইসো ইলেকট্রনিক। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, যে সকল পরমাণু অণু বা আয়নের মধ্যে সমসংখ্যক ইলেকট্রন অবস্থান করে তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রন। যেমন কোবাল্ট, এখানে দেখা যাচ্ছে যে কার্বনের হলো 6টা আর অক্সিজেনের হলো 8টা, তাহলে দেখা যাচ্ছে হচ্ছে 14টা। এরপরে যদি আমরা সায়ানাইড আয়ন কনসিডার করি, সেক্ষেত্রে কার্বন হলো 6 আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7 যোগ 1, তাহলে হচ্ছে কত? 14। আবার দেখা যাচ্ছে যদি আমরা নাইট্রোজেন কনসিডার করি, তাহলে দেখা যাচ্ছে নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে, তাহলে 7 যোগ 7, তাহলে এখানে হচ্ছে 14। অর্থাৎ কোবাল্ট, সায়ানাইড এবং নাইট্রোজেন এই তিনটের বেলায় 14টা করে ইলেকট্রন অবস্থান করে, তাই এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে এই পর্যন্ত আলাপ করলাম। যেহেতু তোমরা নবাগত, প্রাথমিক অবস্থায় তোমাদেরকে কষ্ট দিচ্ছি না। যাও, তোমাদেরকে বই সম্পর্কে বলি। তোমরা এই লেকচার পাবলিকেশনের রসায়ন, উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিনবে, অথবা কাজল ব্রাদার্সের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র কিনবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনেক কষ্ট দিলাম, তোমরা বাসায় মনোযোগ সহকারে লক্ষ্য করিও। আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ফোন করো, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখব, এবং তোমরাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবে। ভুল ভ্রান্তি হতে পারে, এই জন্য তোমরা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং আজকে আর তোমাদেরকে কষ্ট দিচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভগবান তোমাদের সহায় হোক।